হে বন্ধুরা হে বন্ধুরা তো ফাইনালি আজকে বসেছি ভাত খেতে খেতে আবার গল্প করতে। অনেক দিন থেকে তোমরা বলছিলে দিদি খেতে খেতে গল্প করছো না, তাই আজকে বসলাম। এখানে হচ্ছে গিয়ে রয়েছে তোমার অমলেট কারি, যেটা মা বানিয়েছে, আর এখানে হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এই রেসিপিটা তোমরা হ্যাংলামি পরিবারে কালকে পেয়ে যাবে। তো চলো, আজকে কলিনের গন্ধ বেরোচ্ছে, টেবিলটা এক্ষুনি মুছলো। চলো আজকে খেতে খেতে একটু গল্প করি। ফাইনালি বহুদিন থেকে তোমাদেরকে অপেক্ষা করাচ্ছি এটা বলার জন্য যে আমাদের লাভ স্টোরি। ইচ্ছে ছিল, বিশ্বাস করো, এতদিন বলিনি, কারণ ভেবেছিলাম যে নীলাদ্রিকে নিয়ে ভিডিওটা করব, বাট এখন বুঝতে পারছি সেটা পসিবল নয়। কারণ বৃহস্পতিবার নীলাদ্রির একদিন ছুটি থাকে, ও না একদম এই ভিডিও করতে চায় না, মানে ঘুরে বেড়াবো, খাবো, কাজ করব। তো আমি ভাবলাম আমার লাভ স্টোরি আমি একা একাই বলি। তো আমার কাছে লাভ স্টোরিটা না, আমার লাভ স্টোরিটা অনেকটা সারভাইভাল স্টোরির মতো। তো আমি একদম বাকিদের মতো মানে একদম কি বলবো, শর্টে বলতে পারবো না, আমার একটু সময় লাগবে আমার, কারণ আমি কোনো জিনিস, যে কোনো জিনিস একটু এলাবোরেট করতে ভালোবাসি বেশি, বুঝলে তো, এটা আমার ক্যারেক্টার। তো চলো খেতে খেতে আজকে আমার লাভ স্টোরি না লভ স্টোরি জানি না, সেটা শুরু করি। আচ্ছা, অনেকে আমাকে ভিডিওতে জিজ্ঞাসা করো যে কি বলে যে তোমাদের কি লাভ ম্যারেজ না তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমি জানি না তোমরা কেন এই প্রশ্নটা করো, কারণ তোমাদের দেখে মনে হয় যে নীলাদ্রি দেখতে ভালো না বা কিছু না গো। নীলাদ্রি ওই রকম থাকতে পছন্দ করে, আর আমার গায়ের রঙটাই শুধু একটু ধলা, সেটা আমার পরিবারের সকলেই বলে। বাট নীলাদ্রি দেখতে কতটা সুন্দর আমি জানি না, বাট মন আমার থেকে অনেক বড়। অ্যাজ আ হিউম্যান বিং নীলাদ্রি সত্যি ভীষণ ভালো। আহা, কি টেস্টি খেতে হয়েছে কাঁটাটা। আমি নর্মালি ভেটকি মাছের কাঁটা খেতাম না, এখন একটু একটু খাই। মানে খেতাম না মানে খুব ভালোবাসতাম, ওই বাবা চলে যাওয়ার পর থেকে আর খাই না, এখন একটু একটু খাই মাঝে মাঝে। তো চলো শুরু করি বহু প্রতীক্ষিত একটা ভিডিও। আচ্ছা, আমাদের লাভ স্টোরি বলতে গেলে আমাকে সামনের দিকে কিছুটা একটু এগোতে হবে, যে কী করে নীলাদ্রির আর আমার রিলেশনটা হলো, আমি কী করে নীলাদ্রিকে পছন্দ করলাম, এইরকম টাইপের জিনিস, ঠিক আছে? তো কথা বলছি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময়। আজকে এমন কিছু কথা বলবো যেটা নিয়ে আমি কখনো কথা বলবো সেটাই আমি ভাবিনি, ঠিক আছে? তো আমার আমার নীলাদ্রির প্রেমটা ছিল এমন একটা, যেখানে কোনো ঘোরাফেরা নেই, কোনো দেখা সাক্ষাৎ নেই। আমাদের প্রেমটা ছিল সোম থেকে শনি সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। মানে আমরা একসাথে অফিস যেতাম, একসাথে কাজ করতাম, একসাথে দুপুরের লাঞ্চ করতাম, একসাথে বাড়ি ফিরতাম। এটা ছিল আমাদের লাভ স্টোরি। রবিবার যে যার মতো সময় কাটাতাম বাড়িতে। আমরা যখন বিয়ে করবো ডিসিশান নিয়ে, আমার শ্বশুরবাড়ির বেশ কয়েকজন লোক বলেছিলেন আর একটু তো ঘুরে ফিরে নিতে পারতিস, প্রেম করতে পারতিস। আমার নীলাদ্রির পরিচয়ের 1-1.5 বছরের মধ্যে আমাদের বিয়ে থা সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আজকে ভিডিওটা আমি 2টো পার্টে করে দেবো, একটা পার্টে সবটা হবে না, এখন এই 4 মিনিট বকে ফেলেছি। তো এবার হচ্ছে, যখন আমি নোকিয়া ক্যামেরা সিসকম্পে ঢুকি তখন আমাদের অফিসটা ছিল লালকুঠিতে। আর আমি যখন অফিসে ঢুকি আমার তখন সদ্য ব্রেকআপ হয়েছে। আমি কলেজে থাকাকালীন আমার একটা রিলেশন ছিল, খুব স্ট্রং রিলেশন, আমার বাড়ির সবাই জানতো, মোটামুটি সবাই জানতো। তো সেই রিলেশনটার আমার ব্রেকআপ হয়েছিল। আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ছিলাম এবং এর ডিসিশান ছিল যে আমার পছন্দ অনুযায়ী ছেলে বিয়ে করব, কারণ আমার মা
প্রথম থেকেই বলেছিল 2021 আমার বিয়ে দেবে, কারণ আমার মা যেখানে যা জমিয়ে রেখেছিল মোটামুটি সব ম্যাচুরিটি ছিল 2020 2021। তাই মা প্রথমেই বলে রেখেছিল তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, আমি 2021 বিয়ে দেবো। ঠিক আছে, এবার সে সময় আমার সদ্য ব্রেকআপ হয়েছিল, আমি প্রচণ্ড ফার্স্ট্রেটেড ছিলাম, ফাইনাল ইয়ারে পড়ি। তখন আমি একটা জেরক্সের দোকানে কাজ করতাম, তোমরা আগে শুনেছো আমি পড়াশুনো করতে করতে কাজ করতাম। এবার ব্রেকআপটা হওয়ার পর সারাদিন যখন বসে থাকতাম ওই একই রকম কাজ করতে, খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম, ভীষণ ডিপ্রেশনে চলে গেছিলাম আমি। তখন আমি ব্যস্ত হতে চাইছিলাম, নোকিয়া কেয়ারের কাজটা পেলাম। এবার আমার প্রথম মানে ওই কলেজের রিলেশন নিয়ে প্রশ্ন করো না, কারণ তারও বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, তার প্রাইভেসি আমি নষ্ট করতে চাই না। আর মানে এখন আজকের ডেটে দাঁড়িয়েও একটা সৌজন্যপূর্ণ সম্পর্ক রয়েছে, হয়তো সামনাসামনি দেখা হয়ে গেলে এইটুখানি হয়, তো সেখানে দাঁড়িয়ে যেহেতু আমার এলাকারই মানুষ, তো ওটা নিয়ে বেশি বলছি না, আগে বলে দিলাম, আমি জানি নাহলে পরে জিজ্ঞেস করবে। তো ফার্স্ট ডে অফ নোকিয়া কেয়ার আমি গেলাম, আমি এই যেমন বসে আছি আমি এরকমভাবে বসতাম, আমার এখানে অফিসিয়াল কাজ হতো, আমি যে রুমটাতে বসতাম সেখানে অফিসিয়াল কাজ হতো, আর আমার পিছনের দিকটাতে সব টেকনিক্যাল কাজ হতো। আমি তো একটা মোবাইল কোম্পানিতে কাজ করতাম প্রথমে, তো এবার যথারীতি অফিসে ঢুকেছি, কিছুই পারিনি আমি, সিপিইউটা অন করতে জানতাম, আর কিছুই পারতাম না। তো আমি এখানে বসতাম, ঠিক আমার দিকে পিছন করে আমার অ্যাকাউন্টেন্ট বসতো, তারও আমি নাম বলছি না, সে একটু বয়স্ক, মানে আমার যদি তখন 20 হয় তার ওই 26-27, বাট জেনুইন একটা মানুষ ছিলেন, খুব হেল্পফুল এবং ভদ্রলোক যাকে বলে, জেন্টলম্যান। তো প্রথম দিন অফিসে গেছি, হঠাৎ করে ফোন ধরিয়ে দিয়েছে, আমি অ্যাজ আ টেলিকলার জয়েন করেছিলাম, এটা বলতে হবে ওটা বলতে হবে কিছুই বুঝতে পারছি না। তা ওই মানুষটা আমাকে খুব হেল্প করেছিলেন প্রথম থেকে, তো এবারে কাজ করতাম, খুব হেল্প করতো উনি আমাকে। প্রথম দিন আমি টিফিন নিয়ে যাইনি, আমাদের অফিসে যিনি খাবার ডেলিভারি দিয়ে যেতেন তাকে বলে আমার খাবার ব্যবস্থা করে দেওয়া। তো আমার অফিসে গিয়ে যদি প্রথম কারোর সাথে কনভারসেশন হয় সেটা হচ্ছে গিয়ে এই দাদা বলেই রাখতাম, আমার পিছনে আমার বসতো 2-1 জন, মানে নীলাদ্রিদের সেকশনে কারোর সাথে আমার খুব একটা পরিচয় হয়নি তখনও। এবার কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, প্রথমে গিয়ে নীলাদ্রি যখন মোবাইল রিপেয়ার করতো টেকনিশিয়ান, যে নীলাদ্রির চারিদিকে ওখানে আরও 3-4টে টেকনিশিয়ান, কিন্তু বাইরে যে কটা মেয়ে সিসিও ছিল সবাই খালি নীলাদ্রির চারিদিকে ঘোরপাক করছে। অফিস পলিটিক্সে এ ওর নামে নিন্দা করছে, ও ওর নামে নিন্দা করছে, নীলাদ্রির নামে কেউ একটাও কথা বলে না। আমি তো তখন নতুন, সবার শুনছি সব কথা, নীলাদ্রির নামে কেউ নিন্দাও করে না, কিছু বলেও না, মানে খুব ভালোবাসে সবাই, স্যার বলো ম্যাডাম বলো, কোনো কিছু হলে নীলাদ্রি এটা একটু দেখে দিত। মানে খুব পপুলার একটা ক্যারেক্টার অফিসে, এটা দেখেছি আমি প্রথম থেকে। ঠিক আছে, ও হবে ওর কাছে পপুলার, আমি কম কিছু জানি না কিছু, নিজের কাছে আমি সেরা ভাই। এখন চলছে প্রায় 20-25 দিন হলো অফিসে, আমরা সবাই একসাথে ফিরতাম, আমি, ওই দাদাটা আর 2-3টে মেয়ে, নীলাদ্রিও থাকতো, কিন্তু কনভারসেশন খুব একটা হতো না, আসতাম। তারপরে হঠাৎ করে একদিন 7টা বাজে, তখন দেখি
আমাকে মানে ওই দাদাটা, নাম নিতে পারছি না, দাদাটা বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে, ওই দাদাটা দেখি আমাকে আর আমার আর একটা বান্ধবী হয়েছিল তখন, টুম্পা, বলছে আমি নীলাদ্রি এরা বেরিয়ে যাচ্ছে, তোরা চলে আসিস। তা টুম্পা জিজ্ঞেস করলো, কেন দাদা এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ, কী কাজ আছে? বললো আমাদের ঘোলাতে সিসকম্পের আর একটা অফিস ছিল, বললো ওখানে একটা পার্টি আছে, আমরা সবাই যাচ্ছি। ঠিক আছে আচ্ছা, আমরা আমার মতো বাড়ি চলে এসেছি, বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করছি, শুয়েছি। তখন মাঝে প্রায় রাত্রি 11:30 11:45, আমার ফোনে একটা ফোন এসছে, দেখছি তখন নাম্বার জোগাড় করা তো কোনো ব্যাপার না, আর এক অফিসে চাকরি করি। আমি ফোনটা ধরেছি, আননোন নাম্বার, ভয় পেয়ে গেছি অত রাত্রে। ফোনটা ধরলাম, বলছে বৃষ্টি, আমাকে অফিসে বৃষ্টি বলতো, বৃষ্টি, আলোকদা বলছে। সরি, নামটা কেটে দেবো। হ্যাঁ বলো দাদা, হ্যাঁ তোমার সাথে কিছু কথা ছিল। বললাম হ্যাঁ বলো। আমি না তোমাকে খুব পছন্দ করি। না, রাত্রি 11:30 বাজে এবং আমি বুঝতে পারছি যে উনি পুরো ড্রাঙ্ক। আমি না তোমায় খুব পছন্দ করি। তাই আমি বললাম যে দাদা তুমি এখন এই অবস্থায় আমাকে ফোন করো না, অনেক রাত হয়ে গেছে, আমি বাড়িতে রয়েছি, মা রয়েছে, জিনিসটা খারাপ দেখায়। না, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে যাই। এবার আমি ভাবছি যে এই মানুষটাকে আমি এতদিন ধরে অফিসে দেখছি, এত সফিস্টিকেটেড একটা মানুষ, সে হঠাৎ করে এরকম আমার সাথে বিহেভ করছে কেন? তারপর ভাবছি হয়তো ড্রিঙ্ক করে রয়েছে বলে এরকম কথা বলছে। রীতিমতো কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, মানে পুরো ড্রাঙ্ক। তখন আমি বললাম যে যে এটা তো এইসব বিষয় নিয়ে আলোচনা করার সময় না, আমি কালকে অফিস যাবো, তোমার সাথে তখন কথা বলবো। বলছে না, তোমাকে এখনই বলতে হবে, বলো তুমি আমায় পছন্দ করো। এবার তখন আমি কিছুটা ইরিটেট হচ্ছে। আমি বললাম যে দেখো দাদা, কিছু মনে করো না, আমি এখন সদ্য অফিস জয়েন করেছি, আমি একদম নতুন, আমি কাজ শিখতে গেছি, আমি এখন কাজ করতে চাই, আমি এইসব বিষয় নিয়ে কিছু ভাবতে চাই না। তখন সে কিছুতেই নাছোড় বান্দা শুনবে না বলে আমি ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা অফিস এসে আমার বলছে তুমি কালকে ফোনটা সুইচ অফ করে দিলে কেন? আমি বললাম তোমার এত বড় সাহস হয় কী করে যে তুমি রাত্রির 11টা 11:30 12টার সময় ড্রিঙ্ক করে তুমি আমাকে ফোন করছো এবং এরকম কথা বলছো? হতেই পারে তোমার আমাকে পছন্দ হয়েছে, মানুষকে ভালো লাগতেই পারে। হয়তো সত্যি কথা বলছি, হয়তো উনি যথেষ্ট ভদ্রলোক ছিলেন, হয়তো সেদিনকে ওইভাবে যদি উনি আমাকে ওরমভাবে না বলতেন বা মানে ওই রকম সিচুয়েশানটা যদি না হতো, হয়তো আমি যত বছর কাজ করেছি উনি যদি এফোর্ট দিতেন, হয়তো আমি তখন রাজি হয়ে যেতাম। কারণ সুদর্শন ছিলেন এবং খুব ভদ্রলোক ছিলেন। আর তার থেকেও বড় কথা, আমার আগাগোড়াই না একটু বয়স্ক মানুষজনদেরকেই ভালো লাগে, যদি আমার থেকে 1 বছরের বড়, সেটা ব্যাপার না। তো এবার তারপরে বলার পর তুমি ড্রাঙ্ক অবস্থা এরকম ফোন করলে আমার, তারপরে আচ্ছা ঠিক আছে সরি, এবং খুব সুন্দরভাবে সরি বলে চলে গেলেন। এবং তারপরে আর কোনো রকম ডিস্টার্ব হয়নি। উমা আবার একদিন সন্ধ্যেবেলা সানডেতে আবার ফোন করেছে, ফোন করে বলছে যে তুমি তো কিছু বললে না সেদিন, তুমি বলো, আমি আমার বাবা মাকে নিয়ে যাবো তোমার বাড়িতে বিয়ের কথা বলতে। এবার সে বিয়েতে চলে গেছে। এবার তো সেটা নিয়ে আমার আরও মাথা গরম হয়ে গেছে। বললাম হ্যাঁ, তুমি যদি এগুলো বন্ধ না করো, আমি কিন্তু ডিরেক্ট স্যারকে জানাবো। এই নিয়ে
হলো, বিশ্বাস করো তারপর কোনো দিন আমায় ডিস্টার্ব করেনি। এইগুলো কেন বলছি তারও একটা কারণ আছে। এবার ওটা ছিল আমার একটা সাপোর্ট সিস্টেম, বন্ধ হয়ে গেল। কথা নেই, আর কোনো হেল্পও করে না, কাজও দেখায় না। এবার টুইস্ট শুরু হচ্ছে। আমি আমার সদ্য এন্ট্রি করা শিখছি ফোনে। মানে হেড অফিস থেকে যে ফোনগুলো আসতো রিপ্লেস হয়ে, সেগুলো আমি এন্ট্রি করে দিতাম, সফটওয়্যার করানোর জন্য। এবার একটা ফোন আমি সেদিনকে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পর সব ফোন দিয়ে দিয়েছি। পিছন থেকে এডি, মানে অঞ্জন দাস, আমরা এডি বলেই ডাকতাম, সে কন্টিনিউয়াসলি আমাকে বলে যাচ্ছে, বৃষ্টি সব ফোন পেয়েছি, নোকিয়া X2 পাচ্ছি না। আমি বলছি আমার কাছে তো কোনো ফোন নেই, আমি তো সব ফোন দিয়ে দিয়েছি। বলছে না, নোকিয়া X2 ফোন পাওয়া যাচ্ছে না, আমার কাছে কোনো ফোন নেই। এবার আমি হারিয়ে ফেলেছি ফোন, এন্ট্রি করেছি মানে ফোন তো ছিল, কোথায় গেল? হ্যাঁ, পয়সা দিতে হবে, ফোনের দাম দিতে হবে। আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি, বকা খাচ্ছি। স্যার এলে কি বলবে, যদি চাকরি ছাড়িয়ে দেয়, সে সময় চাকরিটা খুব দরকার। কান্নাকাটি করছে খুব, খোঁজো খোঁজো খোঁজো, খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। এমন সময় আবির্ভাব হলো, না নীলাদ্রির পিছন দিয়ে সবটাই দেখছে। এমন সময় আবির্ভাব হলো নীলাদ্রি চক্রবর্তী। অফিস প্রেম হয় না, কে ড্রামাতে যেমন দেখায় ওইরকম আসলো। আমি চেয়ারে বসে, আমার পিছন থেকে এলো, আমার পিচিটা খুললো, খুলে ফোনের IMEI নাম্বারটা নিল, নিয়ে সিস্টেমে মারলো, নিয়ে বললো এক্সট্রা কোনো X202 ফোন আছে? এডি বললো হ্যাঁ আছে। বললো দাও ফোনটা, নিয়ে চলে গেল। কুচুর কুচুর কী সব করলো, করে বললো যাও, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমাকে এসে বলছে যাও, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কি সোয়াগ, হেভি একটা বস টাইপের একটা ব্যাপার। এবার আমি গিয়ে বলছি, সামনে গেলাম। ওই দিন প্রথম আমি নীলাদ্রির সামনে গিয়ে দাঁড়ালাম, মানে নীলাদ্রির ডেস্কের সামনে গিয়ে আমি বলছি, আরে প্যান্টা মারা, পুচকি মারা দেখতে ছেলে। বললাম যে কি করলে গো, একটু বলবে? বলছে ফোনের দাম দিতে হবে না তো, যাও চলে যাও। টু মাচ অ্যাটিটিউড। আর আমার কেউ যদি আমার ইগো দেখায় না, আমার না, এটা যে কোনো মেয়ের প্রবলেম, মানে কেউ যদি ইগো আর অ্যাটিটিউড দেখায়, খুব গাটা জ্বলে যায়। তখন আমি বলছি যে না, কি করলে বলো। বললো না। তারপর পরে আমি জিজ্ঞেস করলাম এদিকে কী হয়েছিল? বললো তুই ভুল এন্ট্রি করেছিলিস, মানে আমি X202টা X2 করে দিয়েছি। এবার আমার তো অত নলেজ নেই, যারা পিছনে বসে কাজ করছে তাদেরও অত মাথায় নেই। ফোনের IMEI নাম্বারটা যখন সিস্টেমে ফেললো, তখনই বুঝে গেল যে আমি যখন ফর্মটা ফিল আপ করেছি সিস্টেমে, ওটা X202 মডেল সেট করতে গিয়ে তখন আমি X2 করে দিয়েছি, ওই জন্য ওই ফোনটা পাওয়া যাচ্ছে না। আর এরা ফোনটা এন্ট্রি করার জন্য খুঁজে বেড়াচ্ছে, ও ভিতরের ব্যাপার তোমরা তো বুঝবে না, যারা মোবাইলে কাজ করেছে তারা জানবে। তো এবার গেল, সেই সময় দাঁড়িয়ে আমার একটুখানি যাই হোক আমাকে হেল্প করেছে, তা আমি বললাম গিয়ে যে থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। আমাকে বলছে তোমাকে তো হেল্প করিনি, আমার কোম্পানিকে হেল্প করেছি। হেভি অ্যাটিটিউড। এই যে অ্যাটিটিউডটা আমাকে দেখালো, আর এটাই আমার মাথাটা গরম হয়ে গেল। এবার দেখি যখনই সব লোকজনরা আসে, চারিদিকে বসে টসে থাকে, তারপরে আস্তে 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 অফিস যেতাম। ধরো হঠাৎ করে আমি ট্রেনে উঠছি, ব্যারাকপুর লোকালে ফিরতাম। তা প্রথম নীলাদ্রি আমার সাথে কনভারসেশনে, নীলাদ্রি প্রথম আমায় জিজ্ঞেস করলো, আমি ট্রেনে উঠছি, আমার পিছনে আমি ট্রেনে একটা পা দিয়ে দিয়েছি, আমি জিজ্ঞেস করলো ঠিক এরকমভাবে, তুমি কত সালে মাধ্যমিক দিয়েছো? এরকম ছিল ব্যাপারটা। আমি বললাম এত সালে। ও আচ্ছা ঠিক আছে। কেন না, এমনি। পরে মনে হলো আমার হয়তো বয়সটা জানতে চেয়েছিল। এখন এগুলো মনে করলে হাসি লাগে। তো তারপরে এবারে আমরা একসাথে, আমি, টুম্পা, নীলাদ্রি নর্মালি অফিস যেতাম, ওই একসাথে অফিস থেকে যাওয়া আসা। তো এবার আমি ভীষণ ল্যাদোস ছিলাম, এটা একদম ঠিক কথা, মানে আমি রাস্তা পার আজও হতে পারি না।
ওই ধরো রাস্তা পার করে দেওয়া, এইরকম ব্যাপারগুলো টুকটুক 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 করে চলছিল। চলতে 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 এলো হচ্ছে গিয়ে কবে এলো, 21শে জানুয়ারি বা এরম একটা ডেট ছিল, যেদিন শনি রবি মানে টানা 5 দিন সমস্ত সরকারি বন্ধ, সমস্ত কিছু বন্ধ ছিল। 23শে জানুয়ারি ছিল, 26শে জানুয়ারি ছিল, আর 23শে জানুয়ারি আর 24-25 শনি রবি পড়ে গেছিলো। 23শে জানুয়ারি ছুটি ছিল, শনি রবি আবার 26শে জানুয়ারি ছুটি, টানা এরকম ছুটি। আমরা অফিস গেছি, আমি কাজ করছি, হঠাৎ করে তখন আমরা আমাদের ওই অফিস চেঞ্জ করে আমরা পরে অফিসে চলে এসেছি। হঠাৎ করে আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো, আমি আর কাজও করতে পারছি না, বসতে পারছি না, হাত পা ছেড়ে কাঁতরাচ্ছি। আমার অফিসের যারা কালিগ ছিল তারা সমেত নীলাদ্রি আমাকে নিয়ে গেল সামনের ওই বিআর সিং নাকি বিএন কি নাম, বিএন বোস, যেটা তোমার ওই তালপুকুর আর ব্যারাকপুরের মাঝখানে রয়েছে, হসপিটালে নিয়ে গেল। ডাক্তার চেক করে বলল যে তোমার অ্যাপেন্ডিক্স ইমিডিয়েট অপারেশন করতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এইবারে একদম সত্যি কথা বলছি, আমার মা বাবার তখনও না ভোটার কার্ড আছে, না আধার কার্ড আছে, কিচ্ছু ছিল না। আর আমার আমার মায়ের ব্যাংকে কোনো সেভিংস ছিল না। আমার মায়ের সমস্ত টাকা পয়সা থাকতো পোস্ট অফিসে, যেইটুখানি থাকতো। ইনস্ট্যান্ট আমাকে হসপিটালে ভর্তি নেবে না, তাদের সমস্ত চেক এই আছে, ওই আছে, সেই আছে, নানান রকম আছে। আমি অপারেশনটা করবো কোথা থেকে? ওখান থেকে নিয়ে এসে বাড়িতে, অফিসের সবাই বাড়িতে দিয়ে আসলো, মা এলো। এবারে তখন অপারেশন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কিছু হচ্ছে না। রাত্রিবেলা নীলাদ্রি ফোন করেছে আমাকে, হ্যাঁ কী হলো তোমার অপারেশন? আমি বললাম না, আমি এখন না, 2-4 দিন পরে করাবো। বলছে কেন? আমি বললাম না, আমার কিছু ইস্যুস আছে। তা এবার বলছে যে তুমি তাহলে অফিসে স্যারের সাথে কথা বলো। তখন আমার 3 মাস হয়নি, আমি চাকরি করছি, আমাকে অতগুলো টাকা অফিস ইনস্ট্যান্ট দেবে না। তো মোটামুটি 6 মাস তো একটা মানুষের সময় লাগে। তো আমার তখন কি হবে? তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি ডাক্তার দেখাও, দেখো কি বলে। আমার আশেপাশের লোকেরাও বললো, আমি জেনিতে গেলাম ডাক্তার দেখাতে, সেখানে নীলাদ্রি প্রেজেন্ট ছিল। জেনিতে ডাক্তার দেখাতে গেলাম আমি, মা, নীলাদ্রি আমায় নিয়ে গেল, অফিস কলিগ হিসেবে নিয়ে গেছে, এবং বন্ধু ততদিনে একটু আধটু কথাবার্তা হয়েছে। নিয়ে গেল, ডক্টর কুন্তল ভৌমিক আমাকে দেখলেন এবং বললেন অপারেশন করতে হবে ইমিডিয়েট, মানে কাল সকালেই ভর্তি হতে হবে। আর অপারেশন ফিস সব মিলিয়ে প্রায় 21,000 টাকা মতো। এবার মা 2-3 জায়গায় খোঁজ করছে, যে কারণ মোটামুটি আমার 23শে জানুয়ারির দিন যদি আমি ভর্তি হই, অ্যাপেন্ডিক্স একদিনে ছেড়ে দেয়, আমাকে পেমেন্ট করতে হবে পুরোটা। মা সব জায়গায় এদিক ওদিক করছে। মা বলছে দেখ, সবাইকে বলছে তো আমাকে টাকা দে, আমি পোস্ট অফিস খুললে টাকা তুলে দিয়ে দেবো। কেউ দিচ্ছে না, আমার তো নিজের লোক নেই। আর যারাও মুষ্টিমেয় ছিল তারাও হয়তো সে সময় অতগুলো টাকা দিতে চাইছিল না, বা দেয়নি, হোয়াট এভার, কী কারণে জানি না। তখন নীলাদ্রি বললো তাহলে একটা কাজ করুন, ওকে ভর্তি করে দিন, আমি টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন। আমরা তো, মা তো কিছুতেই নেবে না, আমিও নেব না। তখন বলছে যে এটা মনে করো যে অফিস থেকে টাকাটা দিয়েছে তোমার, এরমভাবে নাও, তুমি টাকাটা আমাকে দিয়ে দিও। তারপর যথারীতি অনেক বলার পরে নীলাদ্রি, আমি পরের দিন সকালে ভর্তি হলাম। কেউ ছিল না অপারেশনের সময়, আমার মা ছিল, বাবা ছিল, নীলাদ্রি ছিল, আর আমার বড় পিসি এসেছিল আমাকে দেখতে। আমার অপারেশন হলো। আমি অপারেশন হওয়ার পর, আমার লাইফের প্রথম অপারেশন অ্যাপেন্ডিক্স হওয়ার পর, আমি যখন অপারেশনটা হওয়ার পর যখন চোখ খুলে মা, বাবা, পিসিকে এবং সঙ্গে নীলাদ্রিকে দেখলাম, আমি জানি না, আমার ওই সময়টাতে আমার কিছু একটা ফিল হলো মনের মধ্যে। ওই অপারেশনের বেডে শুয়ে আমার মানে একটা কানেকশান করতে পারলাম আমি নীলাদ্রির সঙ্গে। তো আমার তখন মনে হয়েছিল যে এই ছেলেটার মধ্যে কিছু একটা স্পার্ক আছে, যে আমাকে উদ্ধার করবে সমস্ত কিছুর দিক থেকে। তো আমি আমার আমার নীলাদ্রিকে সেদিন আমার ভালোবাসার মানুষ মনে হয়নি। নীলাদ্রিকে আমার সেদিন মনে হয়েছিল আমার প্রোটেক্টার চলে এসছে, যে আমাকে প্রোটেক্ট করতে পারবে অনেক কিছু থেকে। ভালোবাসা তো পাওয়া যাবে, কিন্তু আমাকে আগলে রাখবে আমার মায়ের পরে, এই সেই মানুষ। যথারীতি বাড়ি এসেছি, সুস্থ হয়েছি, আমার দেখা করতে এসছে, আমার স্যারেরা দেখা করতে এসছে, সমস্ত কিছু। প্রয়োজনের সময় কিন্তু কেউ ছিল না নীলাদ্রি ছাড়া। তো তারপরে
এরকম করতে করতে আমার মায়েরও একটা ভালো লাগা তৈরি হলো। তারপর যখন মাকে টাকাটা দিতে গেল, মা মেয়াদি নিল না, বললো আপনি আমাকে পরে দেবেন, আমি আমার অফিস কালিগকে দিয়েছি, ও মাসে মাসে আমাকে টাকা শোধ করে দেবে। ঠিক আছে চলো। তো তারপরে আমরা দিব্যি অফিস করছিলাম, সমস্ত কিছু ঠিকঠাক ছিল। তারপরে এরকম চলতে চলতে সুন্দর একটা এরকম চলতে চলতে অফিসের একটা পার্টিতে আমরা সবাই মিলে গেছি, এবং আমার লাইফের প্রথম একটা পার্টি যেখানে আমি দেখতে পাচ্ছি যে চারিদিকে একটা অন্যরকম ব্যাপার, যেগুলো আমি এতদিন টিভিতে সিনেমাতে দেখেছি। ওই রকম বার কাউন্টার হয়েছে, সকলকে সার্ভ করা হচ্ছে, ছেলে মেয়ে নির্বিশেষে চারিদিকে মদ খাচ্ছে, সিগারেট খেচ্ছে। আমার কাছে একটা স্বপ্নের পরিবেশ। আমি একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, ওই রকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছি। এবার আমার আশেপাশে যারা আমার সাথে কাজ করে সকলেই দেখছি খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে, কিন্তু আমারও মন চাইছে, ভেরি অনেস্টলি প্র্যাকটিক্যালি বলছি, আমারও মন চাইছে, কিন্তু আমি করতে পারছি না। ওই যে সো কল মিডিল ক্লাস মেন্টালিটি, মেয়ে মানুষ মদ খাবো না, তো খুব ইচ্ছা করছে কিন্তু খেতে পারছি না, খুব ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে। এবারে হঠাৎ করে দেখছি আমার আশেপাশে বেশ আমাদের খুব মজার একটা দাদা ছিল, তনুদা। সে বসে রয়েছে, সবাই খুব সুন্দর একটা বাগান বাড়িতে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, বসে রয়েছে। তখন আমি বলছি কি যে তোমার, আমাকে বলছে বৃষ্টি খা। আমি না গো, জেনে শুনে আমি ওসব খাবো না। হ্যাঁ, এখন যদি আমি ভুল করে খেয়ে ফেলতাম সেটা অন্য জিনিস। তো তারপর কিছুক্ষণ পরে দেখলাম তনুদা আমাকে বললে, নে তুই তো এসব খাবি না, নে একটু মেরিন্ডা খা। তো এতটাও বোকা হয়তো আমি ছিলাম না, বাট প্রিটেন্ড করছিলাম যে আমি সেই সময়টাতে একটু বোকা। দিয়ে আমি মেরিন্ডাটা যখন প্রথমে সিপ করেছি তখনই আমি বুঝেছি এটার সাথে কিছু মেশানো, বাট টেস্টটা খুব ভালো ছিল। খেয়ে নিলাম। এবার আমি খাওয়ার পর বলছে কি, কিছু বললো না। তারপর আবার কিছুক্ষণ পরে বলছে একটু মিরিন্ডা খাবি? আমি বললাম হ্যাঁ, দিলে কেন খাবো না। আবার একটু মিরিন্ডা দিল, আবার একটুখানি মিরিন্ডা খেলাম। এবার লাইফে প্রথম প্রথম ওই দিন আমি অত কিছু দেখেছি এবং খেয়ে নিয়েছি। তারপরে কাকে বলে সেই পাগলামি! আমি তো মানে সেদিন আমার একটা ভিডিও করা হয়েছিল অফিসের তরফ থেকে, যার নাম দেওয়া হয়েছিল দাম মারো দাম। মানে আমি এত পাগলামি করেছিলাম, আমি আর আরেকটা বান্ধবী ছিল, আমি ওরও নাম নিচ্ছি না, বান্ধবী ছিল, দুজনে মিলে। মানে আমার স্যার আমাদেরকে এত ভালোবাসতো, মানে স্যারের সামনে আমি, আমার স্যারের নাম ছিল, এখন তার নামটা নিতে আমার খারাপ লাগছে, তিনি আর নেই পৃথিবীতে এখন। কিছুদিন আগেই জাস্ট এক্সপায়ার করে গেলেন। ওনার নাম ছিল চন্দন কুণ্ডু। তা আমাকে একজন বলছে যে এই তুই এরকম করছিস কেন? বলছি বেশ করেছি, আমি চন্দন কাণ্ডুর পয়সা খাচ্ছি, এইরকম একটা ব্যাপার ছিল। তো আমাকে সেখান থেকে ওই জায়গাটা থেকে নীলাদ্রি খুব টেক কেয়ার করেছে। মানে আমি মজাতে পাগল হয়ে গেছিলাম, আমি কী দেখছি চারিদিকে, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমাকে সেখান থেকে খুব সুন্দর করে টেক কেয়ার করে নীলাদ্রি বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে আসার পর আমি যখন সুস্থ হয়েছি, রাত্রিবেলা ফোন করেছে, মানে সুস্থই ছিলাম, বাড়িতে এসছে, নাহলে মা তো কেলিয়ে ভূত বানিয়ে দিত। ফোন করেছে সন্ধ্যেবেলা, ঠিক আছে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। বলছে যে তুমি কি বোঝোনি যে তনু তোমার সাথে এরকম করেছে? আমি বললাম হ্যাঁ আমি বুঝেছি, আমি একটু মজা করতে চাইছিলাম। বললো তাহলে ঠিক আছে। তারপর বললো একটা কথা বলার ছিল তোমাকে। আমি বললাম হ্যাঁ বলো। বলছে অত ধানাই পানাই করে কিছু বলবো না, আমি অত ঘোরানো পেঁচানো পছন্দ করি না, আই লাভ ইউ। এইবারে তো হয়ে গেছে। আমি বললাম যে দেখো, আমি তখন বললাম যে দেখো আমার লাইফে এরকম একটা পাস্ট ছিল, আমি একজনকে খুব ভালোবাসতাম, আমার বাড়ির লোক জানতো। ভালোবাসতামের থেকেও বড় ব্যাপার, আমার ওই ভালোবাসাটা ছিল আমার সব থেকে ভালো বন্ধু, খুব ভালো বন্ধু ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমি প্রেম আর করতে পারবো না। আমার মা বাবা একটা আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছে, 2021-এ আমাকে বিয়ে দেবে। তো তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করতে হবে 2021-এর মধ্যে। তখন বললো 2020 2021 বলছি, হ্যাঁ 2021 কি বলছি, কী সব বলে যাচ্ছি, 2012-র মধ্যে বিয়ে করতে হবে। আমি কনফিউজ হয়ে গেছি, 2012-র মধ্যে আমাকে বিয়ে করতে হবে। তখন বলছে যে ঠিক আছে তাহলে একটা কাজ করো, 2011-র ডিসেম্বরে করলে হবে? আমি রাজি, কারণ ওর বাড়িতেও কেউ ছিল না। এই হলো আমাদের প্রথম। নীলাদ্রি আমাকে প্রপোজ করেছিল হচ্ছে 17th of September আমাদের অফিসের বিশ্বকর্মা পুজোর পার্টিতে।
তো আজকে অলরেডি 29 মিনিট হয়ে গেছে, প্রপোজালটা পর্যন্ত বললাম। এরপরে আমাদের প্রেম কাহিনীটা আরও রোমাঞ্চকর হতে চলেছে। আমরা অনেক আমাদের প্রেমে বাধা দেওয়ার কেউ ছিল না, কিন্তু আমার অনেক কমপ্লিকেশান ছিল ফ্যামিলিতে, বিয়ে নিয়ে নয়, অন্যরকম আরও অনেক ব্যাপার ছিল। সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে রিভিল করব। চলো আজকের মতো টাটা। কেমন লাগছে আমাদের লাভ স্টোরিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।